আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2024 এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। তো এখানে কোশ্চেনে আমাকে আহ, একটা উদ্দীপক দেয়া আছে। তো উদ্দীপকের আলোকে হচ্ছে আমার ক, খ, গ, ঘ চারটা অপশন। তো এর মধ্যে ক নাম্বারে প্রথমেই কোশ্চেন করতে হচ্ছে পিচ কাকে বলে। তো আমরা তো আহ, এই লেকচারগুলোর যখন বেসিক ক্লাসগুলো করছি আর কি, তো ওই বেসিক ক্লাসগুলোতে হচ্ছে ওইখানে প্রত্যেকটা জিনিসেরই সংজ্ঞা দেয়া আছে। তো আমি এখানে শুধু সংক্ষেপে বলে যাই। পিচ হচ্ছে স্ক্রু গজের স্ক্রুকে সম্পূর্ণ একবার ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের গা বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় হচ্ছে পিচ। তো যেহেতু আমার আগের ক্লাসগুলোতে সংজ্ঞাগুলো লিখে দেওয়াই আছে, এই জন্য এখানে লিখলাম না। দেন আমাকে খ নাম্বার কোশ্চেন বলছে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তো বলের মাত্রা এম এল টি ইনভার্স টু এটা বলতে আসলে কি বোঝায়। তো আমরা মাত্রা দেখে প্রাথমিকভাবে বুঝতে পারতেছি যে এম এটা তো অবশ্যই ভরের মাত্রা, এল এটা অবশ্যই হচ্ছে আমার দৈর্ঘ্যের মাত্রা, আর টি এটা অবশ্যই হচ্ছে আমার সময়ের মাত্রা। সো তাহলে আমি এম এল টি এই মাত্রাগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে বলটার মধ্যে তিনটা মৌলিক রাশি আছে। একটা হচ্ছে ভর, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্ব, আর একটা হচ্ছে আমার সময়। এই তিনটা রাশির সমন্বয়ে আমার হচ্ছে বল রাশিটি গঠিত। এই তিনটা মৌলিক রাশির সমন্বয়ে বলটা হচ্ছে গঠিত। তো এটা আমরা মাত্রা দেখে বুঝতে পারি। তো মাত্রা কি এটা তো আমরা জানি। মাত্রা হচ্ছে কোন একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। আমাকে যদি কোশ্চেন করা হয় মাত্রা কি, তো আমি বলবো কোন রাশিতে উপস্থিত, যদি কোশ্চেন করা হয় যে মাত্রা কি বা মাত্রা কাকে বলে, তো আমি বলতে পারি কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। যেমন আমরা যদি এখানে একটু উদাহরণ দিই বিষয়টার, যেমন ধরেন এখানে আছে হচ্ছে বল। তো বল এটার সমীকরণ আমরা আসলে কি লিখতে পারি। তো আমরা কিন্তু একটা এফ ইকুয়াল এম এ এমন একটা সূত্র পড়ছি। তো সেই ক্ষেত্রে এফ বলতে বোঝায় ফোর্স, এম বলতে বোঝায় ভর, এ বলতে বোঝায় ত্বরণ। অর্থাৎ কোন একটা জিনিসে আমি কি পরিমাণে বল প্রয়োগ করলাম এটা আমরা বের করতে পারবো ওই বস্তুটার ভর আর ওই বস্তুর উপরে বল প্রয়োগ করার কারণে যে পরিমাণে বেগ বাড়ছে ওই বেগ বৃদ্ধির হার, দ্যাট মিনস ত্বরণ। এই দুইটা রাশি যদি গুণ করি তাহলে আমি বলের মানটা পেয়ে যাই। তো তাহলে আমরা এই জন্য বলি বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এখন ভর এটা তো মৌলিক রাশি। আমরা রাশির যেই ভিডিওটা ছিল ওইখানে আমরা রাশি কাকে বলে, রাশি কয় প্রকার, এই বিষয়গুলো পড়ে আসছি। তো ত্বরণ, ত্বরণ বলা হয় হচ্ছে আমরা বলি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা ত্বরণ কাকে বলে যদি আমরা বলি, তো সময়ের সাথে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে তার বেগটা কি হারে বাড়তেছে এটাকেই বলা হয় হচ্ছে ত্বরণ। তো ম্যাথমেটিক্যালি কোনো একটা জিনিসের হার বোঝালে তাকে আমরা সময় দ্বারা ভাগ দিই। তো তাহলে ত্বরণ মানে হচ্ছে আমি এই কথা বলতে পারি যে এখানে যেহেতু বেগ বৃদ্ধির হার বলছে, তাহলে বেগ বৃদ্ধিকে সময় দ্বারা ভাগ করব, তাহলে এটা বোঝায় বেগ বৃদ্ধির হার। তো কোন একটা জিনিসের যতটুকু বেগ বাড়লো সেটা তো একটা বেগই, সেটা তো আর অন্য কিছু না। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় বৃদ্ধি কথাটা না লিখলেও চলে, যে বেগ বাই সময়। দেন আসি ভর, এটা তো মৌলিক রাশি, এটা তো আর ভাঙানো যায় না। বেগ, বেগ কাকে বলে, তো আমরা বলি সরণের হারকে বেগ বলে। অর্থাৎ সময়ের সাথে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে কি পরিমাণে সরলো, কি পরিমাণে দূরত্ব অতিক্রম করলো, এইটার হারকে আমরা বলি হচ্ছে বেগ। তো তাহলে সরণের হারকে বেগ বলে, দ্যাট মিনস যার হার বলবে তাকে তো আমরা সময় দ্বারা ভাগ দিব। তাহলে সরণ মানে হচ্ছে, সরি বেগ মানে হচ্ছে আমি বলতে পারি সরণ বাই সময়। আর এই নিচে আছে হচ্ছে আরেকটা সময়। তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার বল ইকুয়াল
এখানে শুরুতে আছে হচ্ছে ভর ইনটু, এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তো আমি আচ্ছা এটা ভেঙেই করি। এখানে উপরে প্রথম যে ভাগটা আছে এটা রাখলাম সরণ বাই সময়, আর নিচে এই সময়ের নিচে কিছু নাই মানে আমরা একটা ওয়ান চিন্তা করতে পারি। এই ভাগটার আগে একটা গুণ দিলে আমরা জানি ভাগটা উল্টায় যায়, তাহলে হবে হচ্ছে ওয়ান বাই সময়। তো তাহলে এখন হিসাব করলে ভর ইনটু, এইখানে উপরেরটার সাথে উপরেরটা গুণ দিলে সরণ, আর ওয়ান গুণ দিলে সরণই হয়, আর সময় গুণ করলে সময় স্কোয়ার। সো এই জিনিসটা পাই। সো এখন ভর, সরণ, সময় এই তিনটাই হচ্ছে আমার এখানে মৌলিক রাশি। সো মৌলিক রাশির ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারাই হচ্ছে আমরা মাত্রা প্রকাশ করি। তো ভর, এইটার ইংরেজি হচ্ছে ম্যাস, ওইখান থেকে আমরা এম নেই। আর সরণ, আমরা নর্মালি বলি যে সরণ, প্রস্থ, উচ্চতা, গভীরতা, পুরুত্ব, এই জিনিসগুলো আসলে মূলত ওয়ান কাইন্ড অফ লেন্থ, দৈর্ঘ্য। তো সরণ কতটুকু সরলো, তো এটাকে আমরা বলি ওয়ান কাইন্ড অফ লেন্থ। তো লেন্থ থেকে সরণকে আমরা সরণের মাত্রা এল নেই, সময় টাইম টি, আর হচ্ছে উপরে স্কোয়ার আছে স্কোয়ার রাখি। সো ফাইনালি যদি এটাকে সাজায় লিখি তাহলে হয় এম এল, টিটাকে উপরে উঠায় লিখলে আমরা তো জানি পাওয়ারের আগে মাইনাস হয়, তাহলে এম এল টি ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে আমার বলের মাত্রা। এবং বলের মাত্রা এম এল টি ইনভার্স টু দ্বারা আসলে আমরা কি বুঝতেছি, এটা ছিল আমার কোশ্চেন। তো এম তো আমরা জানি ভরের মাত্রা, এল হচ্ছে আমরা ওই যে দৈর্ঘ্য, সরণ, দূরত্ব। তো যাই হোক, এখানে তো বুঝতেই পারলাম যে সরণ, সরণের মাত্রা, টি হচ্ছে আমার সময়ের মাত্রা। তো তাহলে আমি বলতে পারি যে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলতে বোঝায় বল হচ্ছে আমার ভর, সরণ আর সময়, এই তিনটা মৌলিক রাশির সাহায্যে গঠিত। তো এই হচ্ছে আমার খ নাম্বার উত্তর। দেন আমরা গ নাম্বার প্রশ্ন আর ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো আমার গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সটিতে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তো আমাকে উদ্দীপকে হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সটা সম্বন্ধে বলা আছে। বলছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা দিয়ে দিছে, এবং ভার্নিয়ার ধ্রুবক এটা দিয়ে দিছে হচ্ছে 0.005 সেন্টিমিটার কিউব। সো আমাকে এখন বের করতে বলছে হচ্ছে এটা যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। সো আমরা তাহলে প্রথমে এখানে কি কি দেওয়া আছে এই বিষয়টা হচ্ছে বের করে নিই। তাহলে প্রথমেই হচ্ছে দেওয়া আছে, মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলে এটাকে আমরা নর্মালি এস দ্বারা প্রকাশ করি। তো এস ইকুয়াল 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক এটা আমাকে দিয়ে দিছে, ভার্নিয়ার আমরা প্রকাশ করি ভিসি দ্বারা। তো ভিসি এটা আমাকে দিয়ে দিছে হচ্ছে 0.005 এত সেন্টিমিটার কিউব, সরি এখানে মনে হয় 0.005 সেন্টিমিটার হবে, 0.005 সেন্টিমিটার এত দিয়ে দেওয়া আছে। তো সেন্টিমিটার থেকে আমরা যদি মিলিমিটারে কনভার্ট করে নিই, সো তাহলে কি করতে পারি, আমরা যদি সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করতে চাইলে 10 দ্বারা গুণ। তো 10 দ্বারা গুণ করলে এটা আসবে হচ্ছে 0.05 এত মিলিমিটার। সো তাহলে এখন আমরা বের করে ফেলি। তাহলে সুতরাং খেয়াল করি, এটা হচ্ছে আমাকে দিয়ে দেওয়া আছে। তো আমাকে প্রশ্ন করছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তাহলে আমরা এখানে দেখি যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ এখানে আছে, সেটা আগে আমরা যদি বের করি। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটাকে তো আমরা প্রকাশ করি এন দ্বারা, এটা আগে আমরা বের করে নিই। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা
এটা যদি আমরা আগে বের করে নিই, এটাকে n দ্বারা প্রকাশ করি। সো আমরা তাহলে এখানে সূত্র কি জানি? আমরা জানি আমরা জানি এই ভিসি ইকুয়াল এস ভাগ এন, ভিসি ইকুয়াল এস ভাগ এন। তো এইখান থেকে হচ্ছে আমরা একান্তরকরণ করলে এন ইকুয়াল হবে হচ্ছে এস ভাগ ভিসি। সো এখন যদি এখানে ভ্যালুটা বসায় দিই, তাহলে এন ইকুয়াল এস এর মান হচ্ছে আমার 1 মিলিমিটার, আর ভিসি এটা পাইছি হচ্ছে 0.05 এত। সো তাহলে এটা কত আসে? 20। সো আমরা তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমার এখানে তাহলে কোশ্চেনটা ছিল যে ভার্নিয়ারের কত ভাগ, তো আমরা ভার্নিয়ারের 20 ভাগ পাইলাম। তো এখন দেখবো ভার্নিয়ারের 20 ভাগ মূল স্কেলের কয় ভাগের সমান, এটা আমরা এখন বের করে নিব। তো তাহলে এটা বের করতে গেলে কিভাবে করা যায়? প্রাথমিকভাবে আমরা খেয়াল করব যে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে 0.05 মিলিমিটার। এখন ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের মানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট হয় তাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অথবা আরো সহজে এমনি বলতে পারি যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ, এটার পার্থক্য, এটার পার্থক্যকেই আমরা বলি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। সো তাহলে আমরা যদি ধরে নিলাম যে ধরি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এটা আমি ধরে নিলাম যে ডি। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে ডি, আমি ধরে নিলাম। এখন কথাটা আমি আবার বলি, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.05 মিলিমিটার। তো ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা কি বুঝি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্য। তো পার্থক্য মানে হচ্ছে দুইটার মাইনাস আর কি, ডিফারেন্স। সো তাহলে আমি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তো জানি হচ্ছে এস, তো পার্থক্য যেহেতু লিখবো তাহলে মাইনাস ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ, এটা হচ্ছে ডি। তো এদের পার্থক্য কত হবে? এদের পার্থক্যটাকেই তো আমি ভার্নিয়ার ধ্রুবক বলি। তাহলে এটার পার্থক্যটা হবে হচ্ছে 0.05 এত মিলিমিটার। বুঝলাম? আচ্ছা, তাহলে এখন এখান থেকে এস যেটা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, যেটার মান তো আমার জানা আছে, এটার মান হচ্ছে আমার 1। তারপর হচ্ছে মাইনাস ডি, এটা রাখি এই পাশে 0.05। সো এখন মাইনাস ডি এটা রাখি, 1 কে যদি ওই পাশে পাঠায় দিই 0.05 মাইনাস 1, তাহলে এই মানটা কত আসে যদি আমরা খেয়াল করি? 0.95। সো বোথ সাইড থেকে আমরা যদি এখন মাইনাস বাদ দিয়ে দেই, তাহলে আমার ডি ইকুয়াল আসতেছে 0.95। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যে, তার মান হচ্ছে 0.95 এত মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ পাইলাম 0.95। সো এটা দিয়ে আমরা এখন বিষয়টা বের করে ফেলবো। তো আমি এই পাশটা মুছে ফেলি, এই পাশটা মুছে ফেলি। সো এখন তাহলে আমি লিখতে পারি যে এখন বা এখানে এই ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ 0.95, এই যে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ, ভার্নিয়ারের ভার্নিয়ারের আবার এই এত ভাগ 0.95 এত ভাগ, এটা সমান হচ্ছে এই মূল স্কেলের, মানে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ যেখানে 0.95, সেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ।
তাহলে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ যেখানে 0.95, সেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে আমার 1। এই যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এটা হচ্ছে 1। তাহলে ভার্নিয়ারের এক ভাগ, ভার্নিয়ারের এক ভাগ মূল স্কেলের কয় ভাগের সমান হতে পারে? তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ আমরা লিখতে পারি হচ্ছে 1 ইন্টু 0.95। তাহলে সুতরাং ভার্নিয়ারের আমরা ক্যালকুলেশন করে ভার্নিয়ারের কয় ভাগ পাইছিলাম? 20 ভাগ। তাহলে ভার্নিয়ারের 20 ভাগ এটা হবে হচ্ছে 1 ইন্টু 0.95 ইন্টু 20। তাহলে এটা আসে কত? তাহলে ভার্নিয়ারের 0.95 ভাগ এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সমান। তাহলে ভার্নিয়ারের এক ভাগ হবে হচ্ছে মূল স্কেলের এত ভাগের সমান। তাহলে সুতরাং ভার্নিয়ারের 20 ভাগ হবে হচ্ছে মূল স্কেলের 19 ভাগের সমান। এই হচ্ছে বিষয়। তাহলে আমাকে ফাইনালি যে প্রশ্নটা বলছিল যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, তাহলে আমরা বলবো সুতরাং ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। 19 ভাগের সমান। এই হচ্ছে আমার উত্তর। এখন এখান থেকে আমরা ঘ নাম্বার কোশ্চেনটা যদি খেয়াল করি, আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কি না। তো আপনার দেখেন এখানে তাহলে উদ্দীপকে একটু খেয়াল করতে হবে। উদ্দীপকে আমাকে বলছে সমান পুরুত্বের ঘনক আকৃতি একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2 স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ যথাক্রমে 80 মিলিমিটার ও হচ্ছে 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপাতন এটা পাওয়া গেছে হচ্ছে 9 ও 6। এই হচ্ছে আমার ডাটা দিয়ে দেওয়া আছে। এখন আমাদের বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কি না। তো আমরা একটা ঘনক আকৃতির বাক্স, আমি এখানে একটা চিত্র এঁকে রাখছি, যেটা হচ্ছে একটা ঘনক আকৃতির বাক্স। তো এই বাক্সটার তো দেখা গেছে পৃষ্ঠগুলো একটু পুরুত্ব থাকবে, একটু মোটা টাইপের থাকবে। তো যদি আপনাদের আমি এটা দিয়ে একটু বুঝাই দিই যে এটা হচ্ছে ধরেন একটা বাক্স, যদিও ফুললি এটা ঘনক না, ঘনক হইতে হইলে আমার 4টা বাহুই সমান থাকতে হবে। তো ধরলাম মোটামুটি এটা একটা ঘনক আকৃতির বাক্স। ঘনক আকৃতির বাক্সের দেখেন এই যে বাইরের দিকের দৈর্ঘ্য বলতে এইখান থেকে এইখান থেকে একেবারে এই পর্যন্ত, যে এটাকে বাইরের দিকের দৈর্ঘ্য বলতেছি। একেবারে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য। আর ভিতরের দৈর্ঘ্য বলতে ভিতরের এই পৃষ্ঠের এই পাশ থেকে এই পাশ। তো আপনি যদি এখানে একটা দাগ টানেন, একটা দাগ চিন্তা করেন, তো আপনি নিজেই বুঝবেন যে এই যে ভিতরের দিকের যে দৈর্ঘ্যটা এটা একটু ছোট হয়, আর এই যে বাইরের দিকের যে দৈর্ঘ্যটা একেবারে এইখান থেকে এই পর্যন্ত বাইরের দিকের দৈর্ঘ্যটা কিন্তু একটু বড় হয়। সো বাইরের দিকের দৈর্ঘ্য আর ভিতরের দিকের দৈর্ঘ্য এই দুইটা জিনিস আমাকে দিছে। সো আমি কি করব, আমি তো জানি ঘনকের প্রত্যেকটা বাহুই সমান, তো ঘনকের আয়তন বের করার তো সূত্র জানি আমি, যে বাহুকে কিউব করলে আয়তনের সূত্র পাওয়া যায়। সো আমাকে এখানে বলছে এই পুরো ঘনকটাই হচ্ছে লোহার তৈরি, এই যে পুরো ঘনকটাই হচ্ছে আমার লোহার তৈরি। তো এই যে ঘনকে লোহার কত ভর আছে, কত ভরের লোহা আছে এখানে, এটা আমার এখান থেকে বের করা লাগবে। তো সেটা কিভাবে বের করতে পারি? তো আমি যদি এই কাজটা করি, বাইরের দিকের বাহুর দৈর্ঘ্য জানা আছে, তো বাহুকে কিউব করলে এটার পুরা বাইরের দিকের সহ আয়তনটা পাওয়া যাবে, এই পুরা আয়তনটা পাওয়া যাবে।
আর ভিতরের দিকের দৈর্ঘ্য জানা আছে, বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাহলে এটাকে যদি কিউব করি তাহলে যে ভিতরের দিকের আয়তন কত সেটা পাওয়া যাবে। তাহলে বাইরের দিকের আয়তন থেকে ভিতরের দিকের আয়তন যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু শুধুমাত্রই আমার এই যে লোহার কাঠামোটা থাকে, লোহার কাঠামোর আয়তন পাওয়া যায়। সো আমাকে এখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর দিয়ে দিছে, তাহলে এখানে কত আয়তনের লোহা পাইলাম সেখান থেকে আমি তার ভরটা বের করে ফেলতে পারবো, সেটা দেখবো যে 2 কেজি হয় কিনা। সো দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার প্রশ্নের বিষয়টা। তো আসেন এটাকে আমরা এখন একটু সমাধান করার চেষ্টা করি। সো প্রথমেই আসি, আমি কি কি দেওয়া আছে এই বিষয়গুলো যদি আমরা একটু নেই। তো এখানে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমার দৈর্ঘ্যটা মাপা হইতেছে, ওই স্লাইড ক্যালিপার্সের আপনার ভার্নিয়ার ধ্রুবক এই ব্যাপারগুলো দিয়ে দিছে। তাই আমি জিনিসগুলো উঠায় নেই, যে দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল আছে হচ্ছে 0.005 এত সেন্টিমিটার। আচ্ছা, তারপর সমান পুরুত্বের ঘনকাকৃতির লোহার দৈর্ঘ্য, ভিতরের আর বাইরের দৈর্ঘ্য L1 আর L2। তাইলে ঘনকাকৃতি লোহার দৈর্ঘ্য, ঘনকাকৃতির লোহার বাক্সের বাইরের যে দৈর্ঘ্য এটা আমাকে দিয়ে দিছে হচ্ছে L1, এবং এই ক্ষেত্রে আমার প্রধান স্কেলের পার্ট এটা দিয়ে দিছে, প্রধান স্কেলের পার্ট এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো এম এটা আছে হচ্ছে 80 মিলিমিটার। তো মিলিমিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করতে যাই তাহলে 10 দ্বারা ভাগ, তাহলে এটাকে 10 দ্বারা ভাগ দিলে আসবে হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, আর এই ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন আছে 9, ভার্নিয়ার সমপাতন এটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। তো এখানে যেহেতু দুইটা দৈর্ঘ্যের ব্যাপার আছে, তাহলে এই প্রধান স্কেলের পার্ট এটাকে M1, ভার্নিয়ার সমাপতন এটাকে V1 এরকম ধরলাম। তো এটা আছে হচ্ছে আপনার 9। তাহলে সুতরাং আমরা ডাইরেক্ট যদি L1 এর ব্যাপারটা বের করে ফেলি, তা আমরা জানি L ইকুয়াল M প্লাস V ইন্টু ভিসি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো M বলতে M1 V1 এগুলো ধরে নিছি। তো M1 এর মানটা আমার কত 8 প্লাস V1 এর মানটা হচ্ছে 9, এন্ড দেন ভিসি এটা আছে হচ্ছে 0.005। সো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে 8.045। তাহলে এটা হচ্ছে আমি ঘনকাকৃতির লোহার বাক্সের বাইরের যে দৈর্ঘ্যটা, বাইরের দিকের দৈর্ঘ্যটা আমি পাইছি। সো তাহলে ঘনকাকৃতির লোহার বাইরের আয়তন এটা আমি বের করে ফেলি। তাহলে সুতরাং এখানে আমরা যদি বাইরের আয়তনটা বের করে ফেলি, বাইরের আয়তন এটাকে V1 ধরলাম। তো আয়তন তো আমরা জানি যে বাহুকে কিউব করলেই হয়, তাহলে 8.045 এটাকে কিউব করলে আমার আয়তন বের হয়ে গেল। আয়তনের একক তো আমরা এখানে সেন্টিমিটার কিউব নিব, এখানে দৈর্ঘ্যটা আসবে হচ্ছে সেন্টিমিটার এককে, যেহেতু মানগুলো আমি সেন্টিমিটারে নিছি। সো তাহলে এখন এটা 520.688 তো 689 এ পর্যন্ত উঠায় রাখলাম, তাহলে এত সেন্টিমিটার কিউব। সো এটা হচ্ছে আমরা লোহার বাক্সটার বাইরের দিকের আয়তন আমরা পেয়ে গেলাম।
দেন হচ্ছে এবার তার ভিতরের দিকের আয়তন বের করতে যাব। তাহলে লোহার বাক্সের ভিতরের দৈর্ঘ্য, লোহার বাক্সের ভিতরের দৈর্ঘ্যটা আমাকে দিয়ে দিছে হচ্ছে L2। তো সেই ক্ষেত্রে আমার প্রধান স্কেলের পার্ট, তো প্রধান স্কেলের পার্ট এটাকে আমরা M2 ধরলাম। তো M সমান সমান ছিল হচ্ছে 60 মিলিমিটার। সো এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে 10 দ্বারা ভাগ দিলে হবে 6 সেন্টিমিটার। সো এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এন্ড দেন হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন V2, ভার্নিয়ার সমাপতন V2 এটা হচ্ছে আমার 6। তাহলে এখন আমরা জানি, আমি ডাইরেক্ট সূত্রটা যদি লিখে ফেলি তাহলে L সমান সমান M প্লাস V ইন্টু VC। M বলতে M2, V বলতে V2। সো তাহলে ভ্যালুগুলো যদি বসায় দিই, M2 এর মান হচ্ছে আপনার 6, দেন V2 এটাও হচ্ছে আপনার 6, আর VC এটা হচ্ছে 0.005। সো তাহলে কত আসে? 6.03। সো এত সেন্টিমিটার। সো তাহলে আমরা এটা হচ্ছে ভিতরের দিকের দৈর্ঘ্যটা হচ্ছে আমরা পাইলাম। এখন ভিতরের দিকের আয়তন, তাহলে সুতরাং বাক্সের ভিতরের আয়তন, বাক্সের ভিতরের আয়তন থেকে আমি V2 ধরে নিলাম। তো এটা আমরা জানি যে ঘনকের ক্ষেত্রে আমরা জানি যে বাহুকে কিউব করলেই আয়তন পাওয়া যায়। তাহলে এত সেন্টিমিটার কিউব, তাহলে কত আসে? কত আসে এটা? 219.256 এত সেন্টিমিটার কিউব। সো এই হচ্ছে আমরা লোহার বাক্সের বাইরের দিকের আয়তন আর হচ্ছে ভিতরের দিকের আয়তন পাইলাম। এবার তাহলে সুতরাং লোহার আয়তন কত হবে? তাহলে সুতরাং লোহার আয়তন, আমরা যদি বাইরের দিকের আয়তন থেকে ভিতরের দিকের আয়তনটাকে বাদ দিয়ে দিই, এই যে বাইরের পাশের আয়তন থেকে ভিতরেরটা বাদ দিয়ে দিব, তাহলে শুধুমাত্র লোহার কাঠামোটাই থাকবে। তাহলে লোহার আয়তন এটা হবে হচ্ছে আমার এই V1 মাইনাস V2। সো V1 আমরা পাইছি হচ্ছে 520.689 এত সেন্টিমিটার কিউব, আর V2 পাইছি হচ্ছে 219.256, তাহলে এত সেন্টিমিটার কিউব। সো কত আসে এটা? 301.433 এত সেন্টিমিটার কিউব। সো এই হচ্ছে আমরা লোহার আয়তন পেয়ে গেলাম। এখন আমাকে দিয়ে দেওয়া আছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার আয়তন হচ্ছে 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার এটা হচ্ছে আমাকে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এটা দেওয়া আছে 7.2 গ্রাম। তাহলে সুতরাং আমরা এখানে লোহার আয়তন পাইছি হচ্ছে 301.433। তাহলে 301.433 এত ঘন সেন্টিমিটার লোহার ভর হবে হচ্ছে 7.2 ইন্টু 301.433, তাহলে এত গ্রাম। তো তাহলে এটা কত আসে? 2170.3176 এত গ্রাম। সো এটাকে যদি আমরা এখন কেজিতে কনভার্ট করতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করব। তো 1000 দ্বারা ভাগ করলে এটা 3 ঘর আগে দশমিক আসলে ব্যাপারটা দাঁড়াবে
2.17, এরপর 0 এই অংশটা আমি নিলাম না, এত কেজি। সো তাহলে আমাকে কোশ্চেনে বলছিল যে এই যে আমরা এখানে যে পরিমাণে লোহাটা পাবো সেই লোহার আয়তনের ভরটা 2 কেজি হবে কিনা। তো আমরা এখানে দেখতেছি 2 কেজি না, 2 কেজি বেশি। তাহলে আমরা এভাবে দিতে পারি যে যেহেতু 2.17 গ্রেটার দেন 2, তাই এরপরে আমাকে প্রশ্নে যা বলছে আর কি, যে তাই লোহার ভর 2 কেজি হবে না। তো এই হচ্ছে প্রশ্ন। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আসবো। আপাতত এটুকুই। আল্লাহ হাফেজ।